কোশ্চেন, হু কল্ড সমুদ্রগুপ্ত অ্যান ইন্ডিয়ান নেপোলিয়ন? তাহলে কি বলা হচ্ছে, সমুদ্রগুপ্তকে ভারতীয় নেপোলিয়ন বলেছেন কে? তাহলে এখানে হবে এলফিনস্টোন, স্মিথ, রমিলা থাপার, আর এস শর্মা। তাহলে উত্তর হচ্ছে অপশান বি, স্মিথ। কোশ্চেন নাম্বার 2, হু রোট তারিক-ই ফিরোজ শাহী? তারিক-ই ফিরোজ শাহী গ্রন্থের রচয়িতা কে ছিলেন? জিয়াউদ্দিন বরনী, এম জয়সি, এম সিরাজ, হাসান নিজামী। তাহলে এর উত্তরটা হবে এ নাম্বার, জিয়াউদ্দিন বারনী, অর্থাৎ তারিক-ই ফিরোজ শাহী জিয়াউদ্দিন বারনী। নেক্সট কোশ্চেন, হু ফাউন্ডেড দ্য মোস্ট নাম্বার অফ টাউন? ঠিক আছে, সব থেকে বেশি বলছে শহরকে প্রতিষ্ঠা করেছে, তা সুলতানি যুগে একজনই আমরা জানি, সেটা হচ্ছে ফিরোজ তুগলক। ফিরোজ তুগলক হচ্ছে অপশন সিতে আছে। নেক্সট বলা হচ্ছে যে হোয়াই ইজ জাকাত কালেক্টেড? জাকাতটা যে ছিল সেটা কেন কালেক্ট করা হতো? ঠিক আছে, তাহলে সেটা বলছে যে রাষ্ট্রের জন্য করা হতো, ইকতাদারদের জন্য করা হতো, ওয়াজিরের জন্য করা হতো, আর দরিদ্রদের জন্য করা হতো। তো জাকাতটা নেওয়া হতো মূলত দরিদ্রদের জন্য, এটা একটা ধর্মীয় কর। নেক্সট কোশ্চেন বলছে দ্য ট্রিটি অফ পুরন্দর, পুরন্দরের যে সন্ধিটা, যেটা 1665 খ্রিস্টাব্দে সাইন হয়েছিল, তো সেই পুরন্দরের সন্ধিটা কাদের মধ্যে কি সাইন হয়েছে? 1665 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি সাইন হয়েছিল জয়সিংহর সাথে শিবাজির। নেক্সট কোশ্চেন বলছে হু ইজ দ্য ফাউন্ডার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রতিষ্ঠাতা বলছে যেটা 1885 খ্রিস্টাব্দে হয়েছিল বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। তার প্রতিষ্ঠাতার মধ্যে বা প্রতিষ্ঠাতা ছিলেন অ্যালান অক্টেভিয়ান হিউম। অ্যালান অক্টেভিয়ান, অপশন সি, অ্যালান অক্টেভিয়ান হিউম প্রতিষ্ঠাতা বলছে। যদি বলা হতো যে প্রথম সভাপতিকে, তাহলে উমেশ চন্দ্র ব্যানার্জি। ঠিক আছে, এখানে এভাবে দেখতে হবে। নেক্সট কোশ্চেন বলছে হু ইজ নোন অ্যাজ ফ্রন্টিয়ার গান্ধী? মানে সীমান্ত গান্ধী কাকে বলা হয়? খান আব্দুল গাফফর খান, মতিলাল নেহেরু, জওহরলাল নেহেরু, গান্ধীজি। তাহলে এর মধ্যে অপশান এ, খান আব্দুল গাফফর খানকে বলা হয় ফ্রন্টিয়ার গান্ধী বা সীমান্ত গান্ধী। খুদা ই খিদমতগার আর লাল কুর্তা, এগুলো কিন্তু এই খান আব্দুল গাফফর খানের সাথে সম্পর্কিত। নেক্সট কি বলছে, হোয়াট ওয়াজ দ্য ডিউরেশন অফ দ্য রিজন অফ টেরর ইন ফ্রান্স? ফ্রান্সে সন্ত্রাসের শাসনকাল এর সময়কাল কত? সেটা হচ্ছে 1789 থেকে 93, 89 থেকে 94, 94 থেকে 95 এবং 93 থেকে 94। তাহলে এটা হবে অপশান ডি, 1793 থেকে 1794। এই যে সময়কাল, এটাকেই বলা হয় রিজন অফ টেরর বা সন্ত্রাসের শাসনকাল। সন্ত্রাসের শাসনকাল সম্পর্কে আমাদের যে ইউরোপের যে প্লে লিস্টটা আছে সেখানে কিন্তু তোমরা দেখে নেবে, একটা ক্লাস তৈরি করা আছে, সেটা ভালো মতো ডিটেলে। নেক্সট কোশ্চেন, হু রোট দ্য বুক ইন্ডাস্ট্রি অ্যান্ড এম্পায়ার? তো ইন্ডাস্ট্রি অ্যান্ড এম্পায়ার এই যে গ্রন্থ, এর রচয়িতা কে ছিলেন? হবসন, হবসবম, লেনিন আর ফেয়ারব্যাঙ্ক। তাহলে এটা উত্তর হচ্ছে হবসবন, নট হবসন। ঠিক আছে, হবসবন। তাহলে এই হবসবন যে ছিলেন, তিনি হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যান্ড এম্পায়ার গ্রন্থের রচয়িতা। নেক্সট কোশ্চেন বলছে যে হুইচ ডে ইজ নোন অ্যাজ ডি ডে? ডি ডে ফর ডেলিভারেন্স ডে ইন ইউরোপিয়ান হিস্ট্রি। তাহলে ইউরোপের ইতিহাসে ডি ডে বা ডেলিভারেন্স ডে সেটা কোন টাইমকে বলা হচ্ছে? 1941-এর 22শে জুন, 42-এর 17ই জুলাই, 43-এর 2 ফেব্রুয়ারি, নাকি 44-এর 6 জুন? তাহলে এটা উত্তর হবে অপশান নম্বর ডি, 1944 খ্রিস্টাব্দের 6 জুন, ডে অফ ডেলিভারেন্স, এই টাইমটা মানানো হচ্ছে ইউরোপে। নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট আশ্রম অফ দ্য ফোর ফোল্ড আশ্রম? মানে চতুরাশ্রম যে ব্যবস্থা, সেই চতুরাশ্রম ব্যবস্থার মধ্যে কোন আশ্রমটা সর্বপ্রথম ছিল? তাহলে আমরা কি জানি যে ব্রহ্মচর্য, বানপ্রস্থ, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস, হচ্ছে 4টা ফোল্ড। তো এখানে ব্রহ্মচর্য, তাহলে ব্রহ্মচর্য কোথায় আছে? অপশান হচ্ছে সি, ব্রহ্মচর্য। তাহলে ফার্স্ট আশ্রম, চতুরাশ্রম ব্যবস্থার যে প্রথম আশ্রম, সেটা হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য 24 তীর্থঙ্কর অফ জৈন? জৈনদের 24তম তীর্থঙ্করের নাম কি ছিল? জৈনদের 24তম তীর্থঙ্করের নাম হচ্ছে মহাবীর, অপশান নাম্বার এ, মহাবীর। আর জৈনদের 23তম তীর্থঙ্কর হচ্ছে পার্শ্বনাথ। পার্শ্বনাথের সিম্বল কি? সাপ, ফনাতলা সাপ।
ঋষভ, সি নাম্বার আছে ঋষভ। ঋষভ হচ্ছে আদিনাথ বা ঋষভনাথ, এটা হচ্ছে ফার্স্ট জৈনদের প্রথম তীর্থঙ্কর। এই জৈনদের প্রথম তীর্থঙ্কর আদিনাথ বা ঋষভনাথের নাম কিন্তু আমরা পাই ঋগ্বেদে, ঠিক আছে, ঋগ্বেদেও কিন্তু এর নামটা পাওয়া গেছে। আদিত্য কি আছে? আদিত্য একটা বৈদিক দেবতার নাম। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে হু ওয়াজ দ্য ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পেরর অফ নর্থ ইন্ডিয়া, অর্থাৎ উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাটের নাম কি? উত্তর ভারত বলেছে কিন্তু, ঠিক আছে। ভারতের হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। যদি বলে ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক সম্রাট, তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য। যদি বলা হয় উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট উত্তর ভারতের, তাহলে সেক্ষেত্রে বলা হবে নন্দ বংশের রাজা মহাপদ্মনন্দ। এখানে অপশান নাম্বার সিতে আছে মহাপদ্মনন্দ। তাহলে ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য, উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট মহাপদ্মনন্দ। আর যদি বলা হয় যে মগধের প্রথম ঐতিহাসিক সম্রাট, তাহলে কিন্তু হবে বিম্বিসার, ঠিক আছে। মগধের প্রথম ঐতিহাসিক সম্রাট বিম্বিসার। এরকম 3টা কোশ্চেন। আচ্ছা, এখানে চলে আসছে অশোকের রাজ্যাভিষেক সম্পর্কে। ইন হুইচ ইয়ার ডিড অশোকস করোনেশন টেক প্লেস? অশোকের যে রাজ্যাভিষেকটা হচ্ছে সেটা কবে হচ্ছে? সেটা হচ্ছে আমরা জানি 273 সিংহাসনে বসেছিল, কিন্তু রাজ্যাভিষেকটা পরে হয়েছিল, তাহলে সেটা অপশান নাম্বার বি 269 খ্রিস্টপূর্বাব্দে অশোকের রাজ্যাভিষেক হয়েছিল। নেক্সট কোশ্চেন বলেছে হুইচ ওয়ার ডিড লিড টু দ্য ডাউনফল অব দ্য সুলতানেট? কোন যুদ্ধের পর সুলতানি সাম্রাজ্যের পতন ঘটেছিল? সুলতানি সাম্রাজ্যের পতন আমরা দেখতে পাচ্ছি কি পানিপথের যুদ্ধ, বাবর চলে আসছে, তাহলে বাবর হচ্ছে সাথে পানিপথের ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ। অপশান এ ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ, এটা হচ্ছে অপশান এ। এখানে কিন্তু এর মাধ্যমে অর্থাৎ পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে যে এই সুলতানি সাম্রাজ্যের পতন ঘটেছিল। চলে আসি নেক্সট কোশ্চেন হু ইন্ট্রোডিউস দ্য মনসবদারি সিস্টেম? এই যে মনসবদারি যে ব্যবস্থা, মুঘল যুগের একটা ব্যবস্থা যেটা মনসবদারি ব্যবস্থা, সেই ব্যবস্থাটা কে ভারতবর্ষে ইন্ট্রোডিউস? এটা মধ্য এশিয়ার মঙ্গলদের আন্ডারে ছিল এই ব্যবস্থাটা, মনসবদারি ব্যবস্থা। তো ভারতবর্ষে এটাকে ইন্ট্রোডিউস কে করলো? মুঘল সম্রাট আকবর ভারতবর্ষে এটা ইন্ট্রোডিউস করেছে। মনসবদার কথার অর্থ কি? পদমর্যাদা বা র্যাঙ্ক, ঠিক আছে। তো সুবা যে ছিল, প্রত্যেকটা সুবায় বিভিন্ন জায়গাকে মনসব নিয়োগ করা হতো, যাদেরকে জায়গা দেওয়া হতো। তো এই জায়গাগুলোকে আবার বলা হতো, যেগুলো জায়গা দেওয়া হতো যেগুলোকে জায়গির বলা হতো, ঠিক আছে। ওয়াতান জায়গির, তনখা জায়গির এরকম আছে। মনসবদারদেরকে মনসবের বিনিময়ে কাজ করতে লাগতো। তো এরকম মনসবদারি ব্যবস্থা সম্পর্কে এবং জায়গিরদারি ব্যবস্থা সম্পর্কে আমাদের যে মধ্যযুগের যে ক্লাস প্লেলিস্ট, এই মধ্যযুগের প্লেলিস্টের মধ্যে মুঘল যুগের একটা আলাদা আছে আর সুলতানি যুগের একটা আলাদা আছে। ওই প্লেলিস্টের মধ্যে সুলতানি যুগের মধ্যে আছে ইক্তা ব্যবস্থা সম্পর্কে, আর মুঘল যুগের মধ্যে আছে মনসবদারি ব্যবস্থা সম্পর্কে ডিটেলে। কারণ কি এগুলো থেকে কোশ্চেন কিন্তু হবে, তো ডিটেল ভিডিওগুলোও কিন্তু আমাদের তৈরি করা রয়েছে, তোমরা প্লেলিস্টে গিয়ে গিয়ে কিন্তু জিনিসগুলোকে দেখে নিতে পারো। প্রাচীন যুগের আলাদা আছে, প্রাচীন যুগ, মধ্যযুগ। মধ্যযুগের মধ্যে দুটো আছে, একটা সুলতানি একটা মুঘল, আর আছে হচ্ছে আধুনিক যুগ, এছাড়া আছে ইউরোপ। এই টোটাল চারটা প্লেলিস্ট। আর এদিকে আবার প্রত্যেকটার একটা করে এমসিকিউ এর ইয়ে আছে, যে প্রাচীন যুগের এমসিকিউ, মধ্যযুগের এমসিকিউ, তারপরে আধুনিক যুগের এমসিকিউ আর ইউরোপের এমসিকিউ। এরকম এমসিকিউ এর জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে, তোমরা সেই প্লেলিস্টগুলো দেখতে পারো। আর এর সাথে আরেকটা প্লেলিস্ট আছে যেটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সাথে, তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোও কিন্তু এখানে দেওয়া থাকবে। তো এই প্লেলিস্টগুলো থেকে তোমরা চেক করে নিতে পারো। নেক্সট কোশ্চেন বলছে দ্য টার্ম নূরজাহান জুনটা ডিনোটস? নূরজাহান যে জুনটা সেটা কি জিনিস? তো এখানে কি বলা হচ্ছে যে এ গ্রুপ ইন দ্য মুঘল দরবার, মুঘল দরবারের একটা গ্রুপ, এটা নয়। তারপরে বলছে এ পাওয়ারফুল গ্রুপ সেন্টারিং অ্যারাউন্ড নূরজাহান দ্য ওয়াইফ অফ মুঘল এম্পেরর জাহাঙ্গীর, অর্থাৎ জাহাঙ্গীরের পত্নী নূরজাহানকে কেন্দ্র করে গড়ে ওঠা যে একটা শক্তি চক্র, সেটা ছিল নূরজাহান জুনটা। আর সি নাম্বার কি বলা হচ্ছে? নূরজাহানের অনুগামী এক ধর্মীয় গোষ্ঠী, অর্থাৎ এ রিলিজিয়াস গ্রুপ ফলোয়িং নূরজাহান, নূরজাহানকে কেন্দ্র করে গড়ে ওঠা একটা ধর্মীয় গোষ্ঠী, নাকি ডি নাম্বার অপশান যে এ পার্টিকুলার মিলিটারি গ্রুপ ইন দ্য মুঘল পিরিয়ড? তাহলে এখানটায় বলা হচ্ছে যে মুঘল আমলে একটি বিশেষ সামরিক গোষ্ঠী। তাহলে এর মধ্যে কোনটা হবে? নূরজাহানের জুনটা, অপশান নাম্বার বি। কি সেটা? এ পাওয়ারফুল গ্রুপ এন্টারিং অ্যারাউন্ড নূরজাহান
দ্য ওয়াইফ অফ মুঘল এম্পেরর জাহাঙ্গীর, অর্থাৎ জাহাঙ্গীরের পত্নী নূরজাহানকে কেন্দ্র করে গড়ে ওঠা যে একটা শক্তিচক্র, সেটাই হচ্ছে নূরজাহানের জুনটা। নেক্সট কোশ্চেন, হু টুক দ্য টাইটেল, কে একটা উপাধি নিয়েছিল, হু টুক দ্য টাইটেল আলমগীর। আলমগীর উপাধিটা কার ছিল? আলমগীর বাদশাহ গাজী, এরকম একটা উপাধি ছিল, তাই তো? সেটা হচ্ছে অপশান নাম্বার ডি, ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব যখন সিংহাসনে বসে তখন কিন্তু এই আলমগীর উপাধিটা নিয়েছিলেন। কোশ্চেন নাম্বার 20 বলছে, ইন হুইচ ইয়ার ওয়াজ শিবাজি করনেট, মানে শিবাজির রাজ্যাভিষেকটা কত সালে হচ্ছে? 1674 খ্রিস্টাব্দে। অপশান নাম্বার এ। নেক্সট বলছে, হু ওয়াজ দ্য লাস্ট মুঘল এম্পেরর, বলছে শেষ মুঘল সম্রাটের নাম কি? শেষ মুঘল সম্রাট ফারুকশিয়ার, ঔরঙ্গজেব, জাহানদার শাহ আর বাহাদুর শাহ টু। এখানে যে নামগুলো আছে তাদের মধ্যে শেষ হচ্ছে বাহাদুর শাহ টু, অর্থাৎ দ্বিতীয় বাহাদুর শাহ হচ্ছে মুঘল সম্রাটের মধ্যে শেষ মুঘল সম্রাট। কোশ্চেন নাম্বার 22 কি বলছে, হোয়াট ইজ স্বরদেশমুখী? স্বরদেশমুখীটা কি? বলছে স্বরদেশমুখী হচ্ছে ট্যাক্স ইন্ট্রোডিউস বাই শিবাজি অন দ্য 1/10 অফ দ্য প্রডিউস অফ দ্য প্রেজেন্টস অফ দ্য নিউগভারিং স্টেটস, অর্থাৎ 10 ভাগের 1/10 ট্যাক্স ইন্ট্রোডিউস বাই শিবাজি, যেটা শিবাজি যে রাজস্বটা ইন্ট্রোডিউস করেছে, যেটা 1/10 10 ভাগের 1 ভাগ পার্শ্ববর্তী রাজ্য থেকে, মানে পার্শ্ববর্তী রাজ্যের কৃষকদের কাছ থেকে যেটা নেওয়া হতো, তো সেটাকে বলা হচ্ছে স্বরদেশমুখী। এটা বি নাম্বার অপশন বলছে এক্সাইজ ডিউটি, সি নাম্বার রিলিজিয়াস ট্যাক্স আর ডি নাম্বার ল্যান্ড রেভিনিউ। তো এখানে অপশন হবে এ নাম্বার। তাহলে স্বরদেশমুখী কি? যে পার্শ্ববর্তী রাজ্য থেকে শিবাজি যে 10 ভাগের 1 ভাগ যে ট্যাক্স নিত, মানে প্রোটেকশন মানি, সেটাই হচ্ছে স্বরদেশমুখী নামে পরিচিত। অপশন এ। নেক্সট কোশ্চেন বলছে, হোয়েন ওয়াজ দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট ইন্ট্রোডিউস, মানে চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তিত হয়? অপশান এ 1765, 1772, 1793, 1802। তাহলে এটা আমরা সবাই জানি, কত হবে? 1793 খ্রিস্টাব্দ। এরকম জাতীয় কোশ্চেনই আসবে, চিন্তা নাই, কি অ্যাকুরেট করতে হবে শুধু। নেক্সট বলছে, হু ওয়াজ দ্য অথার অফ পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া? পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া কার লেখা গ্রন্থ? দাদাভাই নৌরোজি। কই গেল অপশান? অপশান নাম্বার বি, দাদাভাই নৌরোজি। নেক্সট বলছে, দ্য টার্ম ইন ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, মানে অবশিল্পায়নের মানেটা কি? বলছে আদার ইন্ডাস্ট্রিজ দেন দ্য লার্জ স্কেল ইন্ডাস্ট্রি, এখানটার মধ্যে বৃহৎ শিল্প ছাড়া অন্য শিল্পর কথা বলা হচ্ছে, এটা না। বি নাম্বার বলছে ডিক্লাইন অফ দ্য ওল্ড বা ট্র্যাডিশনাল ইন্ডাস্ট্রি, ট্র্যাডিশনাল বা এক্সিস্টিং যে ইন্ডাস্ট্রি আমার কাছে আছে বর্তমানে, সেইটা যখন ধ্বংস হচ্ছে তাহলে সেটাকে বলা হচ্ছে। সি নাম্বার বলছে যে নিউ ইন্ডাস্ট্রি বা নতুন শিল্প যেটা, সেটাকে বলা হচ্ছে। আর ডি নাম্বার বলছে স্টপিং অফ অল শর্টস অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, অর্থাৎ সমস্ত শিল্প উৎপাদন বন্ধ করে দেওয়া। এর মধ্যে ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলতে একদম ক্লিয়ার কাট পরিষ্কার, আমার যে ইন্ডাস্ট্রি বর্তমানে আছে সেটা যখন আস্তে আস্তে উন্নতি না হয়ে অবনতির দিকে চলে যাচ্ছে, এক্সিস্টিং যেটা আছে সেটা যখন অবনতির দিকে যাবে, তখনই আমরা বলবো অবশিল্পায়ন। ঠিক আছে, তাহলে এখানে 25 নম্বরে অপশান বি, ডিক্লাইন অফ দ্য ওল্ড অর ট্র্যাডিশনাল ইন্ডাস্ট্রি। ঠিক আছে, তো এই অংশটা কিন্তু আমরা দেখব। তাহলে অবশিল্পায়ন বলতে বাংলায় আমরা কি বলবো? যে অবশিল্পায়ন বলতে বোঝায় যে শিল্প আমার বর্তমানে আছে সেটা যখন আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, মানে যেটা আছে সেটা ধ্বংস হচ্ছে, সেটা তখন আমরা বলবো অবশিল্পায়ন। নেক্সট কোশ্চেন বলছে, দ্য ট্রেডিং রাইটস, মানে ব্যবসায়িক অধিকার, দ্য ট্রেডিং রাইটস অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ অ্যাবলিশড বাই দ্য ফলোয়িং অ্যাক্ট। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসা করার অধিকার অ্যাবলিশড করে দেওয়া হচ্ছে, সেটা কোন আইনে? ঠিক আছে, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক অধিকারটা যেটা যে লুপ্ত করে দেওয়া হচ্ছে, সেটা কোন আইনে? সেটা হচ্ছে চার্টার অ্যাক্ট। সবগুলোই চার্টার অ্যাক্ট আছে, দেখো সবগুলো 20 বছর পর পর আছে, 93, 13, 33, 53। তো সেটা 1833 খ্রিস্টাব্দে হবে যে অ্যাবলিশড করে দেওয়া হলো। ঠিক আছে, এরপরে আর 20 বছরের জন্য বাড়তি টাড়তি কিছু করা হচ্ছে না। এখানে 1813 খ্রিস্টাব্দে প্রথম যে ছাড়টা হলো সেটা হচ্ছে যে একচেটিয়া বাণিজ্য আর করতে পারবে না ভারতে, শুধুমাত্র চা আর আফিমের ব্যবসা ছাড়া চীনের সাথে। তারপরে চলে আসছে 33-এ যখন আসছে তখন বলছে যে ওই যে যেটা দিয়েছিল সেটাও আর করতে পারবে না, অ্যাবলিশ করে দেওয়া হচ্ছে। তো
তো এই হচ্ছে আমাদের উত্তর, অপশান সি। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য এক্সপোনেন্ট অফ দ্য ফরাজি মুভমেন্ট ইন ইন্ডিয়া? তাহলে বলছে ভারতে ফরাজি আন্দোলনের প্রবক্তা কে ছিলেন? ফরাজি আন্দোলনের প্রবক্তা দুদু মিয়া, তিতুমির, হাজি শরিয়তুল্লাহ আর মুহাম্মদ আলী। তাহলে এখানে হবে হাজি শরিয়ত। ফরাজি মুভমেন্ট মানেই স্টার্টিংয়ের মানেই হাজি শরিয়তুল্লাহ, পরবর্তীতে ছিল দুদু মিয়া। ঠিক আছে, যেহেতু দুটা নামই আছে, যদি হাজি শরিয়তুল্লাহ না থাকতো তাহলে দুদু মিয়া হতো। তো যেহেতু ফাউন্ডারের কথাই বলছে প্রথম স্টার্টিংটা, তাহলে হাজি শরিয়তুল্লাহ এখানে অপশানেও আছে। তো এটাই আমাদের উত্তর, হাজি শরিয়তুল্লাহ। তো যাই হোক, আজকে আমরা এতটুকুই ক্লাস করলাম, এরপরে আবার নেক্সট ক্লাসে আসবো। থ্যাংক ইউ।